সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নানান দাবিতে রাজপথে নামছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজকেও ঢাকায় চিকিৎসক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথ দখলে নিয়ে দাবি জানিয়েছে। সচিবালয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাও বিক্ষোভ করেছেন জনপ্রশাসন সচিবের কার্যালয়ের সামনে। এসব বিষয়সহ আরও আলোচনার জন্য আমরা আজ তিনজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক সালেউদ্দিন এবং গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। আপনাদের সবাইকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আমরা আলোচনায় যেতে চাই যে আজকে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের একটা বিষয় এসছে যে বেশ কিছু প্রস্তাবনা তারা এরকম দিয়েছেন যে এই জন্য নির্বাচন সার্ভিস প্রতিষ্ঠান সৃষ্টি করা, যেহেতু নির্বাচন কমিশনের কর্মকর্তা যে ওয়ার্কফোর্স আছে এটি খুবই কম এবং প্রশাসন ক্যাডারের লোকজন থেকে বা অন্যান্য জায়গা থেকে লোকজন এনে নির্বাচন পরিচালনা করতে হয়। সেখানে নির্বাচন সার্ভিস প্রতিষ্ঠান সৃষ্টি করার কথা বলা হয়েছে এবং এখানে সরকারের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা, শাস্তি, প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত, একই সঙ্গে প্রধানমন্ত্রী পদে 2বারের বেশি নির্বাচন করা যাবে না, এসব বিষয়ে কমিশন প্রস্তাব দিচ্ছে। তো হাবিবুর রহমান হাবিব, আপনি তো দেশের প্রধান রাজনৈতিক দলের সাথে আছেন, তো আপনি কি মনে করেন যে এইসব সংস্কার আসলে বাংলাদেশে নির্বাচনের যে সংস্কৃতি সেখানে কতটুকু প্রভাব ফেলবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির দর্শক শ্রোতা দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচককে আমার শুভেচ্ছা। আমার খুব পরিষ্কার বক্তব্য যে নির্বাচনী ব্যবস্থা যত শক্তিশালী হোক, যদিও দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, সেই কোনো ব্যবস্থা শক্তিশালী না, বিগত দিন আমরা দেখেছি। এখন যেহেতু নিশ্চিত আগামী যে নির্বাচনটা হবে সেটি হলো নিরপেক্ষ, দলীয় সরকারের অধীনে হবে না। অতএব এই নির্বাচন কমিশন খুব বেশি শক্তিশালী হওয়ার দরকার এমন কিছু আমি মনে করি, সততা থাকলেই হলো। এর আগে তো ছিল কত সার্চ কমিটি দিয়ে কত করে নির্বাচন কমিশন বানালো, 100% ভোট কাস্ট দেখা দেয়, রাতের বেলা ভোট হয় সেই ভোট দেখিয়ে দেয়, শূন্য ভোট দিয়ে জন্য প্রার্থীকে। ওই সমস্ত জ্ঞানী গুণী এত বুদ্ধিজীবীর দরকার নেই, আমার দরকার এখন সৎ মানুষের দরকার, কিছুটা বুঝলেই হলো। এখন আমি বলি, এই যে বলছে যে প্রধানমন্ত্রী পদে 2বার, এটা আমাদের অনেক আগে সিদ্ধান্ত, বিএনপি 31 দফার মধ্যে আমরা বলেছি যে আগামী থেকে পরপর 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী পারবেন না। এই নতুন সংস্কার তো এটা না। আমরা তো আরেক ধাপে এগিয়ে পড়েছি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে। তারপরে আপনার দলীয় সরকার নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে। তারপরে আপনার দলীয়করণ করা হবে না। এর অনেক সংস্কার আছে। এক সংস্কার আপনার কাগজে কলমে যাই থাক না কেন, বাস্তবে দলীয় সরকার প্রয়োগ করা কোনোভাবে সম্ভব না। যেমন এখন দেখেন, এই যে 50 সংশোধনের যে এইটা আসলো, তত্ত্বাবধায়ক সরকার বিধান, তত্ত্বাবধায়ক সরকার বিধানে আমি এই টেবিলে কতবার আমি আলাপ করেছি, বিশেষ করে আমি এবং বদিউল আলম মজুমদার, উনি আমি একসাথে বসে বহুবার বলেছি, আমরা এক সুরে কথা বলেছি যে তত্ত্বাবধায়ক বিধান বাতিল হয়নি, যেভাবে করেছে অন্যায়ভাবে করেছে। তত্ত্বাবধায়ক থাকা অবস্থায় আওয়ামী লীগ জোর করে মানে নির্বাচন করাচ্ছে, যেমন স্বামী থাকতে জোর করে কেউ বিয়ে করে বাচ্চাও বানায়, ওই বাচ্চা অবৈধ, বিয়েও অবৈধ হয়। তো এই বিগত সরকার ওই কাজটা করেছে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকা অবস্থায় তারা নির্বাচন করেছে দলীয় সরকার অধীনে, বিচার হওয়া উচিত। তার মানে আপনার মূল কথা হলো যে যদি সঠিক লোক বসানো যায় তাহলে নির্বাচন কমিশনের যেরকম ব্যবস্থা আছে, যে আইন আছে, এ দিয়েই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আইন প্রয়োগ করে না, নির্বাচন কমিশনের অধিকার আছে, ক্ষমতা ছিল,
যে প্রার্থীকে সাজা দেওয়া। আমরা এতে কি কুমিল্লা কি দেখলাম, উল্টা এমপি সাহেবই আবার পরে উল্টা রাজনীতি করে তখন মাপ চাইল। আইন তো আছে, আইন মাইক আমার মাইকিং হচ্ছে, মাইক নিয়ে চলে যাচ্ছে, মাইক ভেঙে দিচ্ছে, স্কুটার নিয়ে চলে যাচ্ছে, নির্বাচন কমিশন গেলে পরে। ঠিক আছে, আমরা হাবিবুর রহমান হাবিব, আমাদের একটু সময় কম আছে, আমরা একটু অন্য আলোচকের কাছে যেতে চাই। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম, আপনাদের দলের দৃষ্টিভঙ্গি কি যে এই যে সুপারিশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন? একই প্রশ্ন আপনার কাছে, যে বাংলাদেশের নির্বাচনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে কোনো পরিবর্তন, গুণগত পরিবর্তন আসবে কিনা? না দেখেন, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভির দর্শক শ্রোতার সবাইকে এবং আমার সম্মানিত সহ আলোচক যারা আছে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আপনাকে বলতে চাই যে আমরা গণফোরাম 93-তে আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছে, 31 বছর আমাদের বয়স। আমরা সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছি, বিশেষ করে কয়েকটি বিতর্কিত নির্বাচনে আমরা যাই নাই, এছাড়া আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করেছি। তো আমরা একটি নির্বাচনমুখী দল, কিন্তু আমাদের একটা অভিজ্ঞতা আছে যে যেটা আমাদের শ্রদ্ধেয় হাবিব ভাই বলেছেন, দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই জন্যেই 90-এর গণ আন্দোলনে 3 জোটের রূপরেখা হয়েছিল। এরপরে শাহাবুদ্দিন সাহেবের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, তার মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। এরপরে আবার তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে। এরপরে দেখা গেছে যে বিগত সময়ে শেখ হাসিনা, যিনি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছিলেন, রক্ত মানে দেয়া হয়েছে আন্দোলন করতে, যে কিন্তু এক সময়ে তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য, আঁকড়ে ধরে রাখার জন্য সেই ব্যবস্থায় উনি বাতিল করলেন একেবারে অবৈধভাবে, যেটা এখন সর্বোচ্চ আদালত সেই রায়ের মাধ্যমে তাদের সেই ব্যবস্থা বাতিল করে দিলেন। তাহলে দেখা যাচ্ছে যে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই সত্য যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে না। তাহলে এখন এই যে 5ই আগস্টের পরে একটা পরিবর্তিত অবস্থায় এখন একটা নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন আমরা দেখছি সব দলগুলোই, এবং এখানে বলা হচ্ছে বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ আমরা গড়ব। তো এটা করার জন্যে এখন রাজনৈতিক দলগুলো কিন্তু স্টেক হোল্ডার। নির্বাচন কমিশন কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিয়েছে রাজনীতি করার জন্য, এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তার বিধিবিধান করে দিয়েছে। এখন নির্বাচন কমিশন কিন্তু আগেও ছিল, এবং এই ডিসি, এসপি, প্রশাসন তারাও কিন্তু আগে ছিল, আমরাও নির্বাচন করেছি। কিন্তু দেখা গেছে যে কাগজে আইন কানুন সব কিছু আছে, কিন্তু সুষ্ঠু প্রয়োগ হয় নাই, যে কারণে এই 16 বছর একটা সরকার একটি অবৈধ প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কক্ষিগত করেছে, যার কারণে এই 16 বছর ধরে আমরা সকল রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছি, এবং জুলাই আগস্টে ছাত্র জনতার একটা বিশাল আন্দোলনের মাধ্যমে রক্তক্ষয়ী অভ্যুত্থানে একটা সরকার পালিয়ে যেতে বাধ্য হলো। এর মূল প্রেক্ষাপট কিন্তু গণতন্ত্র ছিল না, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ছিল না। এখন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হয়, এখন এই যে সংস্কার প্রস্তাবের কথা বলা হচ্ছে, তো সংস্কার প্রস্তাব কারা করবে? একটা সংস্কার কমিশন, কিন্তু তারা নিজেরা তো করবে না। রাজনৈতিক দলগুলো যারা আমরা স্টেক হোল্ডার, আমরা যারা নির্বাচন করব, আমাদের সাথে তো তাদের ডায়ালগ হতে হবে, এবং আমরা নির্বাচন করেছি বারবার, তারা কিন্তু নির্বাচন করে নাই। এখন এই নির্বাচন করতে যে নির্বাচনের মাঠে কি কি প্রতিবন্ধকতা আছে আমরা সেইগুলো নিয়ে তাদেরকে বলবো। আপনারা চাচ্ছেন নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন আপনাদের সাথে বসুক? অবশ্যই, এবং ঠিক আছে, আমি নিশ্চয়ই এই বিষয়ে আপনার কাছে পরবর্তীতে আসবো। আমরা একটু সালেউদ্দিন আপনার কাছে যেতে চাই যে আমরা বিভিন্ন সময় দেখেছি নির্বাচনের সময় বিদেশ থেকে নির্বাচন বিশেষজ্ঞরা আসেন অবজারভার হিসেবে, অন্যান্য দেশের প্রধান নির্বাচন কমিশনাররাও আসেন, এরকম দেখেছি, এবং তারা এসে বাংলাদেশের নির্বাচন কমিশনের যে আইন আছে সেগুলো নিয়ে বলেছেন যে এটা যথেষ্ট শক্তিশালী আইন। তার মানে, এবং হাবিব ভাই বলেছেন যে, এবং ডাক্তার মিজানুর রহমানও বলেছেন যে সেই শুধুমাত্র সমস্যা হচ্ছে যে আইনের প্রয়োগটা সঠিকভাবে হয় না। তো তাহলে এখন যে কমিশন, যে সংস্কার কমিশন যে সুপারিশবালা দেবে, তো সেটিতে আসলে নতুন কি থাকবে? ধন্যবাদ। নির্বাচন বিষয়, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে 2 বার থাকতে পারবেন, এটা তো আসলে নির্বাচন বিষয়ক না। আপনি এটা প্রশাসনিক,
সরকার গঠন সংক্রান্ত আপনি মূল প্রশ্নটা থাকি প্রথম যে প্রশ্নটা করলেন এটার উত্তরটা আমি একটু দিয়ে নিই যে নির্বাচন আজকে যে একটা প্রস্তাবনা আসছে যে নির্বাচন কমিশনের লোকবল দেখেন একটা নির্বাচন আয়োজন করতে হলে বিশেষ করে জাতীয় নির্বাচন প্রচুর লোক লাগে বিশেষ করে পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার সংখ্যা ব্যাপক এত সংখ্যক লোক ইলেকশন কমিশনের নিয়োগ দিয়ে পারবে না কারণ এটা একদিনের একটা চাকরি বা 2 দিনের চাকরি কিন্তু কিছু মৌলিক জায়গা আছে যেটা হুদা কমিশন কিছু শুরু করেছিল জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে রিটার্নিং অফিসার ইলেকশন কমিশনের কর্মকর্তাদের মধ্যে করা হতো গাইবান্ধার নির্বাচনে প্রথমে এরকম একজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন আওয়ামী লীগের একটা উপনির্বাচন হয়েছিল গাইবান্ধায় পরবর্তীতে দেখা গেল ওই নির্বাচন বন্ধ হয়ে গেছিল পরে কিন্তু আবার নতুন করে রিটার্নিং হয়েছিল জেলা প্রশাসক আমাদের রিটার্নিং অফিসারের যে কালচারটা মূলত তো ইলেকশন কন্ডাক্ট করে রিটার্নিং অফিসার এই কালচারটা আমলাদের হাতে একজন উপসচিব যিনি জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন এটা আমি নির্বাচন সংক্রান্ত সাংবাদিকতা করেছি প্রায় 20 বছর ফলে আমার ওই জায়গাটা অভিজ্ঞতা আছে আমি কয়েকটা নির্বাচনে দেখেছিও ওই অনেক সময় নির্বাচনের বাতাস জেলা প্রশাসকরা বুঝে যান তো তখন ওনার তো পদোন্নতির ব্যাপার থাকে যুগ্ম সচিব হবেন তারপরে কত কিছু হবেন একটু যদি কেউ ওনার উপরে মনোক্ষুণ্ণ হয় তাহলে উনি যেহেতু উনি সরকারি চাকরি করেন কমিশনের কর্মকর্তা না ওনার এসিআর লেখেন সরকারের লোকজন ফলে ওরা বাতাস বুঝে কাজ করে এরকম ঘটনা ঘটছে ধরেন আমি একটা উদাহরণ দিই কিশোরগঞ্জের হাবিব ভাই ভালো বলবেন কিশোরগঞ্জে যখন আব্দুল হামিদ তখন ইলেকশনে দাঁড়ালেন আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র একজন লোক দাঁড়াইলেন অ্যাডভোকেট ফজলুর রহমান তা আওয়ামী লীগ প্রায় জিতে গেছে তখন ওই যখন ওই দেখা গেল যে আওয়ামী লীগ জিতে গেছে তখন ওই নৌকায় করে কিশোরগঞ্জে ভোট আনা হয়তো ওই ভোটের ব্যালট বাক্স নদীতে ফালাইয়া দেওয়া হয়েছে ডিস হিসাবে একটা ভোট বানাইয়া এই যেহেতু আওয়ামী লীগ জিতবে প্রতিদ্বন্দ্বী আব্দুল হামিদকে বিজয়ী ঘোষণা করলো এরকম ঘটনা ঘটছে তো এইটা বিশেষ করে রিটার্নিং অফিসার এইটা আপনার নির্বাচন কমিশনের লোকবল দিয়ে করতে হবে এবং তাদের প্রচুর লোকবল আছে আরও কিছু লোক অত লাগবে যেমন তাদের উপজেলা পর্যায় পর্যন্ত তাদের অফিস আছে আঞ্চলিক অফিস জেলা অফিস আছে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন যে সুপারিশমালা দিচ্ছে সেটি আসলে যদি পুরোপুরি গৃহীত হয় তাহলে আসলে নির্বাচন ব্যবস্থায় কি পরিবর্তন আনবে আপনি আলোচনার মাঝখানে আমরা বিরতিতে গিয়েছিলাম যদি সেখান থেকে শুরু করতেন না আমার মনে হয় আপনি বলেছিলেন যে বিদেশি পর্যবেক্ষকরা এসে অভিমত দিয়েছিলেন যে এখানকার আইন অনেক শক্তিশালী তাহলে আবার নতুন করে সংস্কার লাগবে কেন দেখেন সংস্কার এটা চলমান প্রক্রিয়া কিছু কিছু সংস্কার লাগবেই তো আমি ধরেন একটা উদাহরণ দিই নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকশন কমিশন সেনাবাহিনী নিয়োগ করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিল তারা অনুমতি দিল না নিয়োগ দিতে পারল না এখন আমাদের সংবিধানে কিন্তু লেখা আছে যে নির্বাহী কর্তৃপক্ষ ইলেকশন কমিশনকে সহায়তা করতে হবে না করলে কি হবে নাই এই খসড়াটা আমার প্রণয়ন করা ওখানে এই বিষয়ে আমি একটা প্রস্তাবনা দিয়েছি যে না করলে কি হবে তার ব্যবস্থা তো নাই আপনি আরেকটা ব্যবস্থা নেই আপনি বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করলে কোনো ব্যবস্থা নেই আমাদের থাইল্যান্ডে সাংবিধানিক আদালত আছে ভারতও অন্য ফরম্যাটে আছে বাংলাদেশে নাই এখানে একটা সাংবিধানিক আদালতের প্রস্তাব করা হয়েছে যে সংবিধান লঙ্ঘন করলে কি শাস্তি হবে আমাদের এটা নাই তো আপনি ছোট ছোট আইন বিধিমালা লঙ্ঘন করলে শাস্তি আছে সংবিধান লঙ্ঘন করলে কোনো শাস্তি নেই আচ্ছা আসেন এখন আপনাকে বলি একটা মৌলিক কথা বলি একটা এইবার যে প্রজ্ঞাপনের মাধ্যমে একটা সার্চ কমিটি হয়ে একটা ইলেকশন কমিশন নিয়োগ দিয়েছেন আমি তাদের সম্পর্কে কোনো আমার আপত্তি নাই কিন্তু এই প্রক্রিয়াটা ভুল ছিল অতীতের চেয়েও খারাপ মানের ছিল কেন
অতীতের সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডাকতো, তাদের অভিমত শুনত, সুশীল সমাজকে ডাকতো, অভিমত শুনত। ডক্টর বদিউল আলম মজুমদার এইবার যিনি অত্যন্ত অভিজ্ঞ লোক, দীর্ঘকাল ধরে নির্বাচনের আইন এবং নির্বাচন ব্যবস্থা শক্তিশালীর জন্য কাজ করেন, ওনার ঐতিহাসিক কাজ আছে এবং ওনার নিজের বক্তব্য কি আছে যে আপনি একটা নিয়োগ দিলে শুধু হবে না, নিয়োগটা স্বচ্ছতার সঙ্গে হয়েছে কিনা, এবং ওনার প্রস্তাবনা যে আগে যেসব প্রস্তাব আসবে একটা খসড়া তালিকা জনগণের সামনে প্রকাশ করেন, তারপর তাদের কি অতীত আছে, তারা কোন সরকারের আমলে অতি সুবিধাভোগী ছিলেন, কি দুর্নীতির অভিযোগ ছিল, কোন সরকারের আমলে অতি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছিলেন, এটা সবার কাছ থেকে অভিমত নেন। আপনি জনগণের সামনে দিলেনই না, পাবলিক করলেনই না, রাজনৈতিক দলগুলোকে পাঠান যে আমরা এই 20 জন লোকের তালিকা করেছি, এই লোকগুলা সম্পর্কে আপনাদের কেন আপত্তি আপনি জানান, তাহলে তো একটা স্বচ্ছতা হইতো। এগুলা কি করা হয়েছে? এবার কি এগুলা ডাকা হয়েছে? করা হয় নাই। কেন করা হয় নাই? এই আইন এবং বিধিমালাতে এরকম ক্ষমতা নাই। একটা প্রজ্ঞাপন করে একটা সার্চ কমিটি করছে, তারা একটা সুপারিশ করবে। এই সার্চ কমিটি কারা আপনি দেখছেন? ওটা আমলাতান্ত্রিক একটা কমিটি। মন্ত্রী পরিষদ সচিব আছেন, আপনার ওই অডিটর জেনারেল আছেন, কর্ম কমিশনের চেয়ারম্যান আছেন, এগুলো তো আমলাতান্ত্রিক। ফলে এইসব পুরো জিনিসগুলারই একটা সংস্কার দরকার। আইন বিধিমালার যথেষ্ট সংস্কারের দরকার আছে। যেমন ধরেন কালো টাকা, সবচেয়ে বড় বেদি তো কালো টাকা। এখানে কালো টাকার যে অপব্যবহার, হাবিব ভাই তো এটার ক্ষতিগ্রস্ত ব্যক্তি, কারণ ওদের তো টাকা নাই। তো একজন সালমান এফ রহমান যদি ওনার সামনে ওনার এখানে ইলেকশন দাঁড়ায়, কি হবে ওনার অবস্থাটা? এই কালো টাকার প্রভাব বন্ধের কঠোর ব্যবস্থা লাগবে। সেটা কি আছে? নাই তো। এবং নির্বাচনে যে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যে দুর্নীতি করেন, এর বিরুদ্ধে ব্যবস্থা লাগবে। এ ধরনের লাগবে, কিন্তু এই যে সংস্কার কমিশনের কার্যক্রমগুলো এটা আরও স্বচ্ছতার সঙ্গে হওয়া উচিত ছিল। আর উনি যেটা বললেন ওনাদেরকে ডাকে নাই, এটাও সত্য, ডাকে নাই। কিন্তু বিএনপি কিন্তু একটা প্রস্তাবনা দিয়ে আসছে, আরও অনেক দলগুলো কিন্তু প্রস্তাবনা দিয়ে আসছে। হ্যাঁ, স্ব-উদ্যোগে দিয়েছেন, স্ব-উদ্যোগে না, ওরা বিজ্ঞপ্তিও জারি করেছে, অনেকে চিঠিও দিয়েছে। ওনাদেরও নৈতিক দায়িত্ব হলো দেওয়া। আর আমি এর মধ্যে ওনাকে আহ্বান জানাচ্ছি, ইতিমধ্যে কিন্তু ডায়লগ শুরু হয়েছে। আগামী 27 এবং 28 ডিসেম্বর একটা ব্যাপক ভিত্তিক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে এই কৃষিবিদ ইনস্টিটিউটে। প্রধান উপদেষ্টা প্রধান অতিথি থাকবেন, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকবেন, শ্রেণী পেশার লোক থাকবেন, এবং ওখানে 6টা অধিবেশন হবে এবং এগুলো উন্মুক্ত ডায়লগ হবে। এগুলো চলছে। তো আমার এই বিষয়ে মোটামুটি আমার কথা শেষ। আমি ওনাদের সঙ্গে আমরা একটু হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে অন্য একটা বিষয় নিয়ে আসতে চাই যে আজকে পররাষ্ট্র উপদেষ্টা একটি প্রোগ্রামে অনেক কথা বলেছেন এখানে, সেখানে উনি বলছেন বঙ্গোপসাগরকে কেন্দ্র করে একটি দ্বন্দ্ব সংঘাতের জায়গা হয়ে গেছে বঙ্গোপসাগর। তো বাংলাদেশ যেন এই দ্বন্দ্ব সংঘাতের বলি না হয় এবং এটাকে সম্ভাবনা হিসেবে কাজে লাগানোর জন্য সরকার থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা নিয়ে উনি বলেছেন, স্বীকার করেছেন যে 5ই আগস্টের পর 60,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এটা সরকারি হিসাব, হয়তো এর থেকে আরও বেশি হতে পারে। এবং উনি রীতিমতো অসহায়ত্ব বোধ করেছেন এই বিষয় নিয়ে যে রোহিঙ্গারা যেভাবে প্রবেশ করতেছে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। তো আপনার কি মনে হয় যে এটি কোনো না কোনোভাবে তো প্রত্যাবাসন তো হচ্ছেই না, প্রতিনিয়ত বাড়ছে এই সংখ্যা, কিভাবে ঠেকানো যাবে? রাজনৈতিক দল হিসেবে আপনাদের অভিমত কি? আপনি ভালো প্রশ্ন করেছেন। আসলে এই যে এটা প্রতিকার হওয়া উচিত। আর কত, 11 লাখ পার হয়ে গেছে। তো দিন যত যাচ্ছে তত তাদের সংখ্যা বেড়েই চলেছে। এটা অনন্তকাল ধরে চলবে তা হতে পারে না। এই জন্য আমি মনে করি সরকার যদি শক্তিশালী না হয় তাহলে মুখ দিয়ে যতই বলি না কেন কাজে লাগবে না। চিন্তা করেন, ভারত আমাদের 79 জন জেলে ধরে নিয়ে গেছে কয়দিন হলো। একটা শক্তিশালী সরকার থাকলে অবশ্যই আমার জেলে আজম ফেরত আসতো। এই জন্য বলি যে একটা নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের সরকার দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকে নানান বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যেমন আপনি শুরুতে বলেছেন, ডাক্তাররা
ধর্মঘট করেছে, শিক্ষকেরা করেছে, বেসরকারি শিক্ষকরা করেছে, বিভিন্ন জন, সরকারি কর্মকর্তারাও করেছে এবং সরকারি কর্মকর্তা এবং প্রশাসন ক্যাডারের এবং অন্যান্য ক্যাডার মুখোমুখি হয়ে যাচ্ছে সংস্কার প্রস্তাবনা নিয়ে আর কি। এর দরকার ছিল কি বলে লেজে কভার করে ফেলবে, আসল জায়গায় তো খবর নাই। যেমন আমি আসল জায়গায় ধরেন সরকার, একটা সরকার দেশ পরিচালনা কথা প্রথম টার্গেট থাকে জনগণের ভিতরে আশ্বাস, মানে বিশ্বাসী হওয়া বা সরকারের আস্থা অর্জন করা। সেটা কি পারছে? এই যে দ্রব্যমূল্য, চালের দাম ভরা মৌসুমে 5-6 টাকা কেজিতে পারলো, কেন বাড়বে এখন? ভরা মৌসুমে কেন বাড়বে? তা সরকারের সেই নিয়ন্ত্রণ নেই। তো আগে তো আমি সিন্ডিকেটে দৌড় দিতে হবে, এখন তো আওয়ামী লীগ তো নেই। সিন্ডিকেট একটা হয়েছে নতুন করে, যে সরকার কিছু ঠেকাতে পারতেছে না। এবং দেখেন ভোজ্য তেল নিয়েও কয়েকদিন আগে বেশ একটা ঝামেলা হয়েছে, তারপর তারা বলছে 24 টাকা বাড়ানো না পর্যন্ত থামবো না, কথা জানানো, মানে এরাই তো বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। 2 মাসের মধ্যে রমজান আসতেছে, প্রধান উপদেষ্টা নিজেই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। কিভাবে? উনি বলেন তোমরা প্রবীণদের কথা শুনো না, প্রবীণরা দেশটাকে পিছিয়ে দিয়েছিল, এই প্রবীণরা দেশটাকে আরও পিছিয়ে দেবে, সামনে এগিয়ে দেবে, তোমরা সামনে গিয়েছ। তাই প্রশ্ন করো আপনি কত নবীন? আপনি যারা এই যে উপদেশ পড়ছে তারা কত নবীন? সবটা 60 বছরের উপর বয়স। সরকার যখন বলে দেয় আপনাদের কোনো কাজ সেবার দরকার নেই, আপনারা এখন সেবা করার অযোগ্য, বাড়ি চলে যান, সেসব লোককে দিয়ে তো সরকার গঠন করেছেন। 60, 62, 65, 70, 74, 84, এই যে শুরু করে দিল। ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলো দ্বন্দ্ব বাধা দিচ্ছে। উনি গিয়ে জাতিসংঘে গিয়ে বিল ক্লিনটন, এই হলো মাস্টার মাইন্ড 2 জন। এই প্রশ্ন করেছিলাম, 5 মিনিটের ভেতরে লাইফে গেছিলাম অনেকদিন পরে। কেন, কোথায় ছিল মাস্টার মাইন্ড? মাস্টার মাইন্ডে থাকবেন তাহলে আপনার 3 দিন বাদে এসে আসেন কেন? তারপর বলে দিতে চান আপনি আপনি বাংলাদেশে চলে আসেন আর সরকার গঠন করবেন আপনার। এই যে কথাগুলো বলে তারপরে একজন রেজওয়ানা সিদ্দিকী সম্ভবত নাকি উনি বললেন, রিজওয়ানা হাসান, 53 বছর রাজনীতি কিছুই করতে পারেনি, দেশটা এমনি এই জায়গায় আসছে, এই জায়গায় দেশটা এমনি এসেছে, দেশটা এমনি হয়েছে। রাজনীতির লোকদের নেতৃবৃন্দ অবদান নেই, যুদ্ধ করেনি তারা, আন্দোলন সংগ্রাম করে না, দেশটাকে কি নেয়নি। আপনারা কি করেছেন? আমরা তো পুলিশের মার খাচ্ছি, টিয়ার সেল খাচ্ছি, ইলেকট্রিক শক খাচ্ছি। উনি বোধহয় বলেছেন যে ওনারা যে এসছেন সেটাই রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। ওনারা কি করছেন? ওনারা যে এসে 5 মাসে আজকে বৈষম্য বিরোধী এক গ্রুপকে মিছিল করছে কোথায়? প্রধান করছে আর কি ব্যাপারে? যে 622 জন যে ক্যান্টনমেন্টে ছিল তারা কোথায়? এই জবাবটা দিতে হবে তো। কীভাবে গেল? কোথায় গেল? আকাশ দিয়ে গেল না মাঠের নিচ দিয়ে গেল না রাস্তায় দিয়ে গেল? এত বড় বর্ডার, এত হাজার হাজার বিজিবি আমাদের, কোথায় গেল? তো কথা বলা সহজ, অন্যের দোষ যদি খোঁজা খুব সহজ, কিন্তু নিজে কাজ করা খুব কঠিন কাজ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, আইন শৃঙ্খলা এক কথা বলে দিত, বাবা আমার এত সংস্কার দরকার নেই, সামনে একটা নির্বাচন এইটুকু করতে চাই, করে তুমি আমার কাছে কোনো দাবি করতে পারো না। দাবি করবে আগে একদিন কোথায় গেছিলে, ডাক্তার একদিন কোথায় গেছিল, শিক্ষকরা কোথায় গিয়েছিল, এতদিন আপনার জানেন না কেন? নির্বাচন তো সরকার আসুক তারপরে আপনারা এখন করেন, মানে এই দাবি মানতেছে। ছাত্ররা গেল কি কোথায় গেল? সচিব মিছিল করে গেল, সচিবকে মিছিল করার জায়গা, মিছিল করে বললো ইন্টারমিডিয়েট অটো দিতে হবে। আমি সাথে আমি টকশোতে বললাম, এই নটরডেম কলেজের ছেলেরা, ভিকারুন্নিসা স্কুলের মেয়েরা এরা কি অটোর জন্য আন্দোলন করতে গিয়েছিল মিছিলে? ওরা গিয়েছিল ওরা মেধার ভিত্তিতে ওরা চাকরি পেতে চায়। আর তোমরা কি কী করলে? অটো না মেধা, অটো পাশ দিয়ে চলে আসলে। ওই বাচ্চারা দাবি কোথায়? ইন্টারমিডিয়েট তার পরীক্ষা দিতে পারলো না। এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, কোথায় বিশৃঙ্খলা। রাজনৈতিক দলকে ধমক দিচ্ছে, বিএনপির মতো দলকে ধমক দেয়। আরে যে বিএনপি যখন সরকার পুলিশ দিয়ে বাস আটকিয়ে, প্লেন আটকায়, নৌকা আটকিয়ে, লঞ্চ আটকিয়ে, রাস্তা বন্ধ করে দিয়ে, হোটেল বন্ধ করে দিল, খাবার দেখে হোটেল নাই, থাকার হোটেল নাই, তারপর লক্ষ লক্ষ মানুষ যে বিএনপির সমাবেশগুলিতে গেল, বিভিন্ন সমাবেশগুলিকে দিনের পর দিন, রাতের পর শীতের মধ্যে তারা অপেক্ষা, বৃষ্টিতে ভিজে তারা তাদের ধমক দেয় যে রাষ্ট্রপতি অপারেশনের ক্ষেত্রে বিএনপি যদি সিদ্ধান্ত না নেয় তাহলে বিএনপি বয়কট করতে আমরা দেশের আহ্বান। বাবা রে, এত বড় ক্ষমতা আমরা বিএনপি করে দেওয়া চলে। আবার আজকে এখন বলা শুরু করেছে একদল লুট করেছিল, চুরি করে আবার লুট করা শুরু করে দিয়েছে। আমার যে হাজার হাজার মানুষ পঙ্গু হলো, আমার সম্পদ নষ্ট হয়ে গেল, আমার ঘর বাড়ি লুট হয়ে গেল,
আমার জমি দখল হয়ে গেল, আমার মানুষ মারা গেল, লক্ষ লক্ষ মানুষ আমরা কারাগারে গেলাম, দিনের পর দিন ইলেকট্রিক শক খেলাম, পায়ে ঠেকে গুলি করেছে, পঙ্গু বানিয়ে দিয়েছে। তখন কোথায় ছিল? তখন কোথায় ছিল তারা? এই যে বিনা ভোটে নির্বাচন হলো, এক দলের নির্বাচন হলো, তখন কোথায় ছিল? কোথায় ছিল তখন? আজকে বিএনপিকে কথায় কথায় ধমক দেয়। এই যে যে অবস্থাটা, আবার বিএনপির মহাসচিব বললেন আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের ব্যাপারেও আমাদের না, আর আমরা কেউ নির্বাচন করলে পরে সে দেশের মানুষ দেখব। এই বিএনপি হয়ে গেলে আওয়ামী লীগ দালাল। ম্যাডাম খালেদা জিয়াকে অন্যভাবে শাস্তি দিলেন, বিদেশ চিকিৎসা দিলেন না, তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছেন না, আমরা বাড়ি বাড়ি কারাগারে গেলাম, আমরা বিএনপির দালালি করতে গেলাম, আওয়ামী লীগের দালালি করতে গেলাম। হ্যাঁ, আমরা আওয়ামী লীগ দালালি করতে গেলাম এত লোক জীবন দেওয়ার পর। কিন্তু আজকেও তো ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আলটিমেটাম দিয়েছে, এক সপ্তাহের মধ্যে নিষিদ্ধ করতে। আওয়ামী লীগ নিষিদ্ধ করুক, আওয়ামী লীগ ভোটে না আসতে পারুক, আমরা তো তখন বলি যে আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিতে হবে, আওয়ামী লীগের রাজনীতি করতে, তখন আমাকে বলতে পারবেন। আমাকে তা বলেছি। সব কিছু আপনারা করতেছেন, যাকে ইচ্ছা উপদেষ্টা বানাচ্ছেন, যাকে ইচ্ছা দায়িত্ব দিচ্ছেন। তো বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপি তারপর বিবৃতি দিয়ে বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে যাবে না, আওয়ামী লীগ ভোটে আসতে পারবে না, বিএনপি মহাসচিব ভোটে আসতে দিতে হবে, তখন বলবেন। আওয়ামী লীগের দালাল বিএনপি এত বড় সাহস পান কোথায়? আপনারা কোথায় পান? আমরা আন্দোলন করি নাই? আমরা তো নির্দিষ্ট কজে 82 সালের 24শে মার্চ এরশাদ ক্ষমতা দখল করে সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের হয়েছে। 9 বছর আন্দোলন করেছে, টাকের তোলা পৃষ্ঠ হয়েছে, মায়ের খেয়ে আমরা সব নেতারা হাসপাতালে গেছি। কয়জন নেতা আমরা হাসপাতালে যাইনি বলুন তো? একাধিকবার মার খেয়ে, নাজমুল্লাহ প্রধান থেকে শুরু করে আমরা খেয়ে শুরু করুন, কে না আমরা মায়ের খেয়েছি, মোস্তাদ আল মহিদুল্লাহ থেকে শুরু করে দিনের পর দিন আমার রিমান্ডে থেকেছি আমরা। বাবা একদিন মিছিলে গেলে না, একদিন মাঠ খেলে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে মরল না, জাহাঙ্গীরনগরে একটা ছেলে মরল না, 5টা ছেলে জেলে গেল না, তোর মালিক হয়ে গেছে দেশের, মালিক হয়ে গেছে, যা ইচ্ছা তাই বলবে। এই যে বলছে এই সরকার নিজের লেজে কবর করে ফেলতেছে। কত সমস্যা এখন। ইন্ডিয়া কথা কথা ধমক দিচ্ছে, তারপর ওরা আপনি আবার স্ট্যাটাস দিচ্ছেন আমার বাংলাদেশ সীমানা বাড়াতে হবে। এটা কি তামাশা? দায়িত্বশীল জায়গা থেকে তামাশা এটা। আমি 55 বছর 52 বছর 53 বছর সিনিয়র অফিসার যারা, বিশেষ ক্যাডার যারা লেখাপড়া শিখে মেধার দিয়ে তারা ওখানে চাকরি করতে, তার মাথার উপর বসাই দিলেন 25-26 বছরের ছেলে বাচ্চাদের। হ্যাঁ, বাচ্চাদের বসাই দেওয়ার পর এই বাচ্চারাই বাবু সব করতে এত সহজ? এই যে ছাত্রের লেখাপড়া করবে, কালকে একটা দল গঠন হবে, সব ছেলের লেখাপড়া বাদ দিয়ে সব দলে যাবে, তারপর গিয়ে কাজ বলুন তেমন দেখে না, ওর এত সহজ রাজনীতি। এই জন্য আমি বলি তাদের দল করবার কোনো আপত্তি নাই। তাদের দল করতে হলে সরকারের সাথে কোনো সংস্রব রাখা যাবে না। সরকারকে পরিষ্কার করে বলবো, রাজনৈতিক দল যখনই কেউ করবে সমস্ত রাজনৈতিক দলের সাথে একই দৃষ্টিতে দেখতে হবে, একভাবে ব্যবহার করতে হবে। কারণ আমাদের আন্দোলন, সবার আন্দোলনের মধ্য দিয়ে আপনার সরকার, আমার কেন 5,000 লোক তাহলে আমার আহত হলো, কেন আমার 1,000 মানুষ আমার ছাত্রদল মারা গেল, তার জন্য কোনো মূল্য নাই। বলে যে আমরা খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি, তারেক রহমানকে যেটা আসার ব্যবস্থা করে দিয়েছি, আমার এই মানুষগুলো জীবন দাম দিতে কে দিবে? এই জীবনের দামগুলি। এই সমস্ত কথা বলা সরকারকে বুঝতে হবে, বলতে হবে। বিপদ কিন্তু কাটেনি, বিপদে কাটতো। সাবের হোসেন চৌধুরীর 6টা মামলা, 2টা মার্ডার মামলা, ম্যাজিস্ট্রেট করতে জামিন হয়, পৃথিবীর সৃষ্টি হওয়ার হয়েছে। ওনার তো সংবিধান ভিত্তিক আছেন, রিমান্ডে থাকা অবস্থায় পৃথিবীর ইতিহাসে আছে। কই সরকার কি করতে পারলো? হয় মার্কিন যুক্তরাষ্ট্র ধমক খেয়েছে, না মোদির ধমক খেয়েছে, আর না হলে ওই যে ম্যাচে জামিন দিয়েছে, রক্ত মাংস হাড্ডি সব আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের রক্ত। তো তাকে আপনি গ্রেপ্তার করলেন না কেন? তাকে সাসপেন্ড করলেন না কেন? কেন তাকে রিমান্ড নিয়ে আসলেন না কেন? কই নেয়নি তুমি রিমান্ড থাকা অবস্থা, তুমি জামিন তো কোনো কিছুই তো পারতেছে না, শুধু পারতেছে দিনাজপুর দ্বন্দ্ব সৃষ্টি করতে। ওকে, হাবিবুর রহমান হাবিব, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে আবার আসবো। আমরা একটু ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান আপনার কাছে যেতে চাচ্ছি। হাবিবুর রহমান হাবিবের কথার সূত্র ধরে যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কিন্তু একাধিকবার আপনাদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছেন বিভিন্ন ইস্যুতে। তো তারপরে কি মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে কি সরকারের এক ধরনের দূরত্ব বাড়ছে নাকি? কি মনে হয়? আমার হাবিবুর রহমান হাবিবের কথা শুনে কিন্তু সেরকমই মনে হলো। আমাদের হাবিব ভাই তো অনেক সিনিয়র নেতা, তার অভিজ্ঞতা অনেক, তো তিনি অনেকগুলো কথা বলেছেন এবং এটা প্রাসঙ্গিক। বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ প্রেক্ষাপটে তিনি দায়িত্ব নিয়েছেন। কারণ ছাত্র জনতার একটা বিপ্লব বা আমরা যে অভ্যুত্থান বলছি, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে 3 দিন দেশে কোনো সরকার ছিল না। এরপর ছাত্র
যারা ছিল আন্দোলন করেছে তাদের সাথে সকল রাজনৈতিক দল এরা সবাই মিলেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সমর্থন দেওয়া হয়। এই জায়গাটা একটা জিনিস আমার মনে হয় যেটা প্রধান উপদেষ্টাই এই বিতর্কটা শুরু করেছিলেন, কারণ উনি দায়িত্ব নেওয়ার পরে নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে। তো এই কথা বলার পরে তাহলে এই দেশের রাজনৈতিক দলগুলোর অবস্থানটা কোথায়? আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু 15 বছর ধরে বা 16 বছর ধরে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছি। একমাত্র তার সহযোগী যে মহাজোট বা 14 দল ছিল তারা সরকারের সুবিধাভোগী, আর আমরা গণতন্ত্র, আইনের শাসন এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি। এবং ছাত্ররা কিন্তু সরকার উৎখাতের জন্য আন্দোলন করে নাই, তারা আন্দোলন করেছিল যে তাদের কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার চাই এবং বৈষম্যহীন, এটাই। এবং আপনাদের নিশ্চয় মনে আছে যে শেখ হাসিনা যখন চীন থেকে সফর করে দেশে আসলেন তখন ছাত্ররা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছিল যে আমরা আশা করেছিলাম যে প্রধানমন্ত্রী দেশে ফিরে এসে আমাদের সাথে বসবেন, কিন্তু তিনি না বসে আমাদেরকে রাজাকারের নাতিপুতি বদলেন। এই জন্যই তারা এক দফার দাবিতে চলে গেলেন এবং সরকারও তখন হার্ডলাইনে যে পাখির মতো গুলি করে ছাত্র জনতা সবাইকে মারা শুরু করলো। এখন এখানে শুধু কি ছাত্ররাই মারা গিয়েছে? আমার শ্রমিকরা মারা গিয়েছে, রিক্সা শ্রমিক বলেন, গার্মেন্টস শ্রমিক বলেন, রাজনৈতিক কর্মী বলেন, তারা সবাই জীবন দিয়েছে। যখন এইভাবে একটা মানুষদের উপরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার শুরু করেছে তখন আমরা কিন্তু সকল রাজনৈতিক দলগুলো এই ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিলাম। এর প্রেক্ষিতে এক দফার আন্দোলনে সেটা রূপ নিল, সরকার বাধ্য হলো দেশ ছেড়ে পালিয়ে যেতে। এটা এই যে ইকোনমিস্ট পত্রিকা যেটা বলেছে যে এটা 2024-এ বাংলাদেশকে তারা বিশ্ব সেরা উপাধি দিয়েছে। তো এটা একটা অভ্যুত্থান। এখন এই অভ্যুত্থানেই রাষ্ট্রের সাথে যে স্টেক হোল্ডার এর সব রাজনৈতিক দলগুলো যুক্ত ছিল। এবং আপনি দেখেন শপথ নেওয়ার আগে সেনাপ্রধানের সঙ্গে এবং বঙ্গভবনে সকল রাজনৈতিক দলগুলো সেখানে একসাথে ছাত্ররা সহ সেখানে আলোচনা করে ডক্টর ইউনূসকে আমরা সমর্থন দিলাম। এখন ডক্টর ইউনূস সাহেব কী করলেন, বিদেশ থেকে এসে তার পর্ষদে কারা কারা থাকবেন এটা কিন্তু তিনি এটা ডিসাইড করেছেন এবং তাদেরকে শপথ দেওয়া হলো। বিএনপি সহ আমরা সবাই কিন্তু বললাম যে না, তাদেরকে আমরা সময় দিতে চাই, এই কারণে যে একটা অভ্যুত্থানের পরে দেশের স্বাভাবিক অবস্থা বিরাজমান ছিল না। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আদালত অঙ্গন ভেঙে পড়েছে, প্রশাসন সব কিছু অভ্যুত্থানের পরেই। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ধৈর্য সহকারে সেই পরিস্থিতিতে আপনারা দেখবেন যে ধৈর্য সহকারে সরকারকে সমর্থন করেছে। এমনকি বাংলাদেশে এই অবস্থা একটা ব্যাংকও এরকম ডাকাতি হয় নাই এবং সেই ধরনের লুটপাট হয়নি। কারণটা কি? এই রাজনৈতিক দলগুলো, সকল রাজনৈতিক দলগুলো আমরা বলবো যে তারা জনগণের পাশে ছিল, এই জন্য এটা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন বলছেন যে রাজনৈতিক দলগুলো না, শুধু ছাত্ররাই আমাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররাই নিয়ামক শক্তি, ফলে কি হচ্ছে ছাত্ররা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের থেকেই একটা বিরোধ কিংবা একটা বলা যায় যে একটা সংকট তৈরির একটা পথ তৈরি হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় এক একজন উপদেষ্টা এক এক রকম কথা বলছেন, পরের দিন আবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন তার বক্তব্যের সাথে সরকারের বক্তব্যের কোনো মানে মিল নেই কিংবা তার সমর্থন নাই। সরকারের বক্তব্য না, এটা তার ব্যক্তিগত বক্তব্য। ঠিক প্রধান উপদেষ্টার বক্তব্য এবং আপনি দেখবেন ছাত্রদের বক্তব্য এবং কয়েকজন উপদেষ্টার বক্তব্য, রাষ্ট্রপতিকে নিয়ে এগুলো হলো। আবার বিপ্লবী সরকার হবে না কি সরকার হবে, এগুলো নিয়ে এক এক সময় এক একটা আমরা লক্ষ্য করেছি। এই জায়গায় প্রধান উপদেষ্টার সাথে আমরা যারা রাজনীতি করছি আমাদের সাথে দেখা হয়েছে একাধিকবার। আমারও সুযোগ হয়েছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা 3 বার গিয়েছি এবং সেখানে আমরা সরকারকে বলেছি যে আমরা আপনাদেরকে সময় দিচ্ছি, আপনাদের দায়িত্বটা কি? এই সরকারের দায়িত্বটা হচ্ছে যে অভ্যুত্থানের যে চেতনা, যেখানে গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না, আপনারা যে সমস্ত প্রস্তাবনা দিচ্ছেন, এই সমস্ত বৈঠকে গিয়ে বা পরামর্শ দিচ্ছেন, সেগুলো কি সরকার মেনে চলছে? এখন সরকারের কি আমরা বিবেচনায় নিচ্ছে? আমরা যে কথাটা বলেছি সেটা আমি একেবারে সংক্ষেপে আপনাকে বলি, সব দলই বলেছে। সেটা হচ্ছে
যে এই সরকারের কাজ হচ্ছে যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্যে যে সংস্কারটুকু দরকার সেটুকু আপনি করে নির্বাচনের পরিবেশ তৈরি করেন। এবং এই জন্য দরকার যে এখন এই যে যেটা আপনি শুরুতে বললেন নির্বাচন, কারণ এই সরকার তো দীর্ঘমেয়াদী সরকার না, অনন্তকাল তো এই সরকার থাকবে না। সরকার ইতিমধ্যে তো প্রধান উপদেষ্টা বলেছেন 2025-এর শেষে অথবা 26-এর মাঝামাঝি এরকম। এখন আমরা বলেছি যে একটা রোড ম্যাপ চাই, আমরা নির্বাচনের একটা রোড ম্যাপ চাই। এখন ধরেন এই যে অবস্থায় চলছে, এই অবস্থায় যদি উনি 2 বছর পরেও নির্বাচন দেয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে তো মনে হয় না। আপনি নির্বাচনের জন্য যে ক্ষেত্র সেটা তো প্রস্তুত করতে হবে। আপনি এই যে নির্বাচন কমিশন আপনি পুনর্গঠন করেছেন, এখন তারা যেটা বলছে, তারাও একটা প্রস্তাবের কথা বলছে, আবার নির্বাচন কমিশন সংস্কার একটা বলতেছে, আবার সরকার থেকে আরেকটা বলা হচ্ছে। কিন্তু ইলেকশন তো করবে রাজনৈতিক দলগুলো। এই জন্য আমরা মনে করি যে সরকারের সঙ্গে আমাদের খুব বেশি দূরত্ব হয়ে গেছে তা না, কথাগুলো যখন বলা হচ্ছে এক এক টেবিল থেকে এক এক রকম। কিন্তু বিএনপির নেতৃত্বে বা আমরাও যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি এবং সর্বশেষ যখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ভারত যেভাবে আক্রমণ করা শুরু করলো, এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা সব দলগুলোকে ডেকেছিল, সেখানে বিএনপি সহ আমরা সকল দল, আমিও সেখানে ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে কিন্তু আমরা সমস্ত দল প্রধান উপদেষ্টাকে বলেছি যে আপনার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন আছে, আমরা চাই সরকারের দক্ষতা বৃদ্ধি করা এবং আমরা চাই যে উপদেষ্টারা যেন এক একজন এক এক কথা না বলে আমাদের মধ্যে বিভ্রান্ত বা জনগণের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি না করে। সেই প্রবণতা কি কমেছে? না, আমরা দেখছি যে সেটা কমেনি, বরং কিছু কিছু ক্ষেত্রে বাড়ছে। যেমন একটু আগে আলোচনায় আসছে যে একজন উপদেষ্টার দায়িত্বে থেকে তিনি বাংলাদেশের মানচিত্র নিয়ে যে ধরনের কাজটি করেছেন, আবার তিনি ডিলেট করেছেন, এগুলো করে আমাদের মধ্যে এবং বাইরের রাষ্ট্রের সাথে আরও ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। একটা দায়িত্বশীল জায়গা থেকে এটা করা উচিত না। আমার সর্বশেষ কথাটা হলো যে এই সরকারের দক্ষতা বাড়াতে হবে এবং জনজীবনের যে বিষয়গুলো, দ্রব্যমূল্য নিয়ে যে অবস্থাটা, মানুষের নাবিশ্বাস, যদি আপনি বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি যদি আদালতের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আনতে পারেন, তো সরকার তো এমনিই টিকে থাকতে পারবে না। জনগণের মধ্য থেকেই সরকারের বিরুদ্ধে আবার আন্দোলন শুরু হবে, রাজনৈতিক দলগুলোকে দোষ দিয়ে লাভ নাই। এই জন্য সরকারের কাজই হচ্ছে জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনা, নাগরিক সুবিধাগুলো দেওয়া। আমি একটা বিষয় অ্যাড করতে চাই যে গতকালকে ডিএমপি কমিশনার একটি প্রেস কনফারেন্সে বলেছেন যে ঢাকার যানজট নিয়ে বলেছেন যে অফিসের আশেপাশে বাসা নেয়ার জন্য, যানজট এড়ানোর জন্য। হাস্যকর বক্তব্য আর কি, যে একটা লোক যার অফিস মতিঝিল, যার অফিস গুলশান, সে ওইখানে বাসা নিবে, আশেপাশে বাসা নিবে, তো তার স্যালারি সেরকম হতে হবে না, কারণ মতিঝিলের আশেপাশে বাসা ভাড়া বেশি হবে, গুলশানের আশেপাশে বাসা ভাড়া বেশি হবে, সে হয়তো মিরপুরে থাকে কম ভাড়ায়, তো তাকে বলা হচ্ছে ওখানে নিতে। মানে এই ধরনের বক্তব্য আসতেছে। জি জি, আসলে এই জায়গাটা হচ্ছে যে সরকারের পরিকল্পনার অভাব। এই অভ্যুত্থানের পরে আমরা যে জায়গার থেকে যারে তারে পাচ্ছি নিয়ে এসে এক এক জায়গায় বসিয়ে দিচ্ছি। এখন এখানে প্রশাসনের যে চেন অফ কমান্ড সেটা ভেঙে পড়েছিল। এখন এই জায়গায় দেখা যাচ্ছে যে যার মতন সুবিধাজনক কথা বলছে। এখন ট্রাফিক জ্যাম যেটা অবস্থাটা হয়েছে, আজকেও ঢাকায় আমার 3 ঘন্টা ঘুরতে হয়েছে। শাহবাগের ওখানে প্রবলেম, আবার কাকরাইলের উপরে শুয়ে পড়েছে লোকজন। আমি এদিক থেকে ওদিক দিয়ে আমার গাড়ি নিয়ে সারাদিন 2-2.5 ঘন্টা আমি শুধু এদিক ওদিক যাচ্ছি। সব মানুষ তো এই অবস্থায় পড়েছে। এখন এই জায়গায় ট্রাফিক জ্যামটা কেন হচ্ছে? আজকে দেখা যাচ্ছে ট্রাফিকদের মানতে চাচ্ছে না, এবং ছাত্ররা আবার দাঁড়িয়ে যে সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করলে ঠিকই মানছিল। এখন এই জায়গায় হচ্ছে যে সরকারের পরিকল্পনা নিতে হবে, যেটা আমি বলেছি যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। তো আইন শৃঙ্খলা যদি ফিরিয়ে আনেন তাহলে পুলিশ বাহিনী সহ যারা আছে তাদেরকে ঠিক মতন ফাংশনাল হতে হবে, দায়িত্ব পালন করতে হবে, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো থাকবে না। আর যেটা পুলিশের সাথে তো এখন পর্যন্ত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত পুলিশের সাথে ওইভাবে অফিসিয়ালি বড় কোনো ফোরামে বসাই হয়নি গভর্নমেন্টের পক্ষ থেকে, আমি যতদূর জানি।
আচ্ছা আমি না আমি এটি জাস্ট অ্যাড করলাম। আমরা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান আপনার কাছে পরে আসবো। আমি একটু সালেউদ্দিনের কাছে যেতে চাই যে ওনারা হাবিবুর রহমান হাবিব এবং ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান দুইজনেই দুটি রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন। আপনি যদি আপনার কাছে এটি জানতে চাই যে ওনাদের কাছে ওনারা ওনাদের হয়তো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বলবেন, আপনি একটি যদি নিরপেক্ষ দৃষ্টি থেকে বলেন যে আসলেই কি সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর বনিবনা সঠিকভাবে হচ্ছে, সমন্বয়টা হচ্ছে, না একটু দূরত্ব বাড়ছে? আচ্ছা আমি একটা একটা করে আমি কিছু প্রশ্নের উত্তর দেব, মানে আমার কথাটা বলবো আর কি। প্রথমত হলো প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা উনি বললেন, উনি এইভাবে বলেন নাই। উনি বলছেন আমরা যারা প্রবীণ, ওনাকে নিজে করে বলছেন তাদের কথা তোমরা শোনো না, তোমরা তরুণরা এগিয়ে যাও। এটা সারা ইয়েতেই একটা দার্শনিকদের আহ্বান থাকে, তোমরাই তরুণ, তোমরাই শক্তি, তোমরাই এগিয়ে যাও। এটা বোধহয় এইভাবে দেখলে হবে। আর তবে অনেক কথার মধ্যে আমি একমত। দেখেন 111-এর সরকার অজনপ্রিয় হয়েছিল কেন? সে কিন্তু অনেক জনপ্রিয়তা নিয়ে আসছিল। হয়েছিল সে অতি শক্তিশালী সরকার ছিল। সঠিক। অতি শক্তিশালী সরকারের কারণে আস্তে আস্তে জনপ্রিয়তা হারায় ফেলল। এই সরকারও কিন্তু ব্যাপক জনপ্রিয়তা নিয়ে আসছে। এটা গণঅভ্যুত্থান, এবং কোন কি ধরনের গণঅভ্যুত্থান? যে মানে ফেসিবাদ পালিয়ে গেছে, বাকি সমস্ত রাজনৈতিক দল, জনগণ, শ্রেণী পেশার, কামার কুমার কুলি সবাই সরকারের সমর্থক। তাহলে অসম্ভব জনপ্রিয় একটা সরকার। কিন্তু এই সরকারের জনপ্রিয়তা কমছে এই কারণে যে অতি নরম সরকার, প্রশাসনের উপর শক্তভাবে কন্ট্রোলটা নিতে আমি বলছি। প্রশাসনের কন্ট্রোল নিবে কি? প্রশাসনে তো এদের কোনো নীতিমালাই নাই। কোথাও বলতেছে ও ফেসিবাদের সমর্থককে সরাই দিতে হবে। সচিবালয় আপনার এই সচিব শতকরা 80 জন হচ্ছে, শতকরা 80 জন সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদে ফেসিবাদের সমর্থক এই সচিবরা আছেন। ওদের আমলে সুবিধাভোগীরা আছেন, 15-16 বছর ধরে চাকরি করেই আসছেন ওই সরকারের আমলে আছেন। তাহলে আপনি এক জায়গায় আপনাকে যখন সরাবে তখন বলবো ও ফেসিবাদের সমর্থক ছিল। অন্য বেলায় কিন্তু না। এটা একটা নীতিমালা থাকা দরকার। আমি আরো কয়েকটা বিষয় উত্তর দিচ্ছি। আপনি একটা বিষয় তুলেছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে। দেখেন 1971 সালের পর, মহান মুক্তিযুদ্ধের পর জামাতের রাজনীতি করার অধিকার ছিল? ভাই আপনি তো প্রবীণ লোক। জামাত তো বিএনপির আমলে, জিয়া রহমান সাহেবের আমলে ডিএলএ নামে একটা দল করছিল। ও তো রাজনীতি করার অধিকার ছিল না। আজকে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আসতেছে কেন? আমি বলে করি এই অধিকারকে আমি ক্যাটেল করে দেব না। আমাদের তো আইনই ছিল। আমাদের যুদ্ধ অপরাধ আইনে জামাত যে নিষিদ্ধ হইল, তার নিবন্ধন যে হারাইলো, ওটাতে কি 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 কারণে হারাইলো? কারণ যুদ্ধ আমাদের মানবতা বিরোধী আইনেই বলা আছে যে ব্যক্তির বিচার এবং দলের বিচার দুটি করতে পারবেন। এবং জামাতকে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল একটা যুদ্ধ অপরাধী দল হিসাবে তারা স্বীকৃতি দিল, যে কারণে তার নিবন্ধন বাতিল হইল। এখন তো গণহত্যার বিচারের জন্য অসংখ্য মামলা আছে। গণহত্যার এই যে মানবতা বিরোধী আইন, সেই আইনে যদি ব্যক্তির অপরাধের সঙ্গে দলের অপরাধের বিচার করার ক্ষমতা আছে। এই সরকার করলো কি? যদিও সংশোধনীটা কার্যকর করে, আমি একটু অ্যাড করি, শেষ করে এই পার্টটা। এই সরকার করলো কি? যদি এটা কার্যকর করে না, কিন্তু মন্ত্রিসভা একটা সংশোধনী প্রস্তাব নিয়ে আসলো যে এই নিষিদ্ধ করার ক্ষমতা আদালতে থাকবে না। কেন? কার কাছে ক্ষমতা? প্রশাসনিক এখতিয়ারে। আমরা তো ওই জামাতকে যে প্রশাসনিক এখতিয়ারে পরবর্তীতে নিষিদ্ধ করলো, তার প্রতিবাদ আমরা জানাইছি। কেন? নিষিদ্ধ করার বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিষিদ্ধ হবে। আওয়ামী লীগ যদি গণহত্যার দায়ে, আওয়ামী লীগ যদি দল দায়ী হয়, আওয়ামী লীগের ব্যক্তিগত অপরাধের জন্য, কমন রেসপন্সিবিলিটির জন্য যারা দায়ী হবে, ষড়যন্ত্র চক্রান্ত হুকুমের জন্য দায়ী হবে, এবং দল হিসাবে আওয়ামী লীগ যদি এটাতে যুক্ত থাকে, তাহলে তার বিচার হবে। যদি যুক্ত থাকে না, বিচার হবে না, আদালত তার বিবেচনা করবে। এটা তো এমন কোনো বিতর্ক। রাজনৈতিক দলের বিচারক তো আসলে জনগণ ভোটের মাধ্যমেই বিচারটা হয়ে যাবে। জনগণ বিচার হলো, জনগণ তো জানে এটা জলজলে সত্য কথা। শুন, জনগণের বিচার গণহত্যার সাথে জড়িত ছিল। জনগণের বিচারের রায় কিভাবে পাবেন? ভোটের মাধ্যমে। আর কিছু কিছু বিচার, আইনের বিচার, অপরাধের বিচার জনগণ তো করতে পারবে না।
এই বিচার আদালত আইনের বিচার, ব্যক্তির বিচার তো হবে, কিন্তু আমার এখানে তো আইন আছে, আওয়ামী লীগ নিষিদ্ধের আইন। যদি সে এই গণহত্যার জন্য দায়ী হয়, সরকার কেন এটাকে সংশোধন করতে যাবে? কেন প্রশাসনিক এখতিয়ারে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? এবং আমি এইটাও বলি, যদি 71-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে জামাতের যদি রাজনীতি করার অধিকার না থাকে, আওয়ামী লীগের কেন থাকবে? গণহত্যা তো করছে, ভয়াবহ গণহত্যা করছে সকলের চোখের সামনে। 71-টা এত রেকর্ড ছিল না হাবিব ভাই, এত রেকর্ড কিন্তু ছিল না। এখন সারা জাতির সামনে এই হত্যাযোগ্য হয়েছে 1,500 ছাত্র জনতা, তরুণ, এবং কোন তরুণ যাদের বেঁচে থাকার মানে আরো অনেক দিন যারা বেঁচে থাকতে পারত। ফলে এইটা আমি মনে করি গণহত্যার বিচারের সঙ্গে সঙ্গে এটা নিষ্পত্তি হওয়া উচিত। আরো কয়েকটা কথা বলছেন, আমি রাজনৈতিক দলের ব্যর্থতার বিষয়ে যে প্রধান একজন উপদেষ্টার কথা তুলেছেন, অবশ্যই রাজনৈতিক দলের ব্যর্থতা ছিল। আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগ কেমন রাজনৈতিক দল? ঐতিহাসিক রাজনৈতিক দল, দীর্ঘকাল গণতন্ত্র সংগ্রাম করছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ভোট নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের 90% জন মানুষ ভোট দিতে যায় নাই। ফলে এই একটা রাজনৈতিক দলের ব্যর্থতা। আওয়ামী লীগের লোকজনও যায়, বিএনপিও কাজ করেছে। 96 সালে তারা, যদিও এটা একটা যৌক্তিক কারণ ছিল, তারা তত্ত্বাবধায়ক সরকার বিধান এমপিরা পদত্যাগ করে ফেলছিল, একটা নির্বাচনে যাইতে হয়েছে, কিন্তু তারা কিন্তু এটা কন্টিনিউ করে নাই, ধরে রাখে নাই। একটা ভোটার বিল নির্বাচন করছিল 15 ফেব্রুয়ারি, আপনার মনে আছে? তারা কিন্তু ধরে রাখা নাই, বেগম জিয়া পদত্যাগ করে ফেলছেন। কিন্তু আওয়ামী লীগ 80 জন লোককে গত 15 বছর ভোট দিতে, 90 জন লোককে ভোট দিতে দেয় নাই। ফলে এটা কিন্তু বহাব অপরাধ, এটা রাজনৈতিক অপরাধ না। তো আমাদের এই রাজনৈতিক ব্যর্থতা রাজনৈতিক দলের আছে, কিন্তু শুধু কি রাজনৈতিক দলের একা আছে? এই যে দীর্ঘ সংগ্রাম হইল, ফেসিবাদ বিরোধী যে সংগ্রাম হইল, সুশীল সমাজের লোককে রাস্তা নেমেছে। 90 সালে তো তারা রাস্তা নেমেছে, তারা ভয়ে, আওয়ামী লীগের ভয়ে কোন দিন কোন ডিজিটাল সিকিউরিটি একটা মামলা ঢুকিয়ে দিবে, কোন মামলায় ঢুকিয়ে দিবে তার কথা বলে নাই। আমাদের এখানে সুশীল সমাজ, আমাদের যে একটা নাগরিক সমাজ, তার দীর্ঘ অনুপস্থিতি ছিল, তারা আওয়ামী লীগের ভয়ে কথা বলে নাই। টিআইবি নামে যে সংগঠন ছিল, বিএনপি আমলে 3 বার চ্যাম্পিয়ন ঘোষণা করছে বাংলাদেশকে, 5 বার। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগও 2-3 বার করেছে, কিন্তু এই আওয়ামী লীগ যখন ব্যাপক মাত্রায় ক্ষমতাশালী হয়ে গেল, কই আর এই ঘোষণা তো নাই। বাংলাদেশ কি দুর্নীতি বন্ধ হয়ে গেছিল? আরো বাড়ছিল। বাংলাদেশের সরকারি হিসাব, বেসরকারি হিসাব, সংবাদপত্রের হিসাব, সমস্ত হিসাবে বহাবহ দুর্নীতি লুটপাট হয়েছে। টাকার অঙ্ক দেবপ্রিয় ভট্টাচার্য যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনে কি কত লক্ষ ডলার পাচার করা হয়েছে কেটা জানে এটা। কিন্তু এখন কিন্তু সুশীল সমাজ, আজকে দেখলাম এই শ্বেতপত্র নিয়ে অর্থ উপদেষ্টা বলেছেন যে এটা একটি গতানুগতিক রিপোর্ট হয়েছে। তো গভর্নমেন্টের ভিতরেই তো এটা নিয়ে এক ধরনের উনি কি বলেছেন আমি জানি না, কিন্তু এটা টার্মস অফ রেফারেন্স দেখতে হবে। এইটা শ্বেতপত্র ওইভাবে হয় নাই, এবং উনি বলছেন আমি ওইভাবে ওই কাজটা করতে সময় লাগবে দীর্ঘ। উনি শুধু দার্শনিক এবং বিশ্লেষণমূলক কথা বলেছেন, কিন্তু এটার জন্য কিন্তু তদন্তের বিষয়। সরকার, আপনি খেয়াল করেন 111-এর সরকার সবচেয়ে সক্রিয় ছিল দুদক। 3 মাস ধরে ঘুমায় আছে। এখন ডক্টর মমিন অত্যন্ত যোগ্য লোক, যিনি এখন চেয়ারম্যান হয়েছেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের দুর্নীতির যে বিচার, এটাই তো আসল বিচার, এটা তো রাষ্ট্রীয় অপরাধ। এই যে রাষ্ট্রীয় লুটপাট, এইটার বিরুদ্ধেই তো ব্যবস্থা নিতে হবে। আর গণহত্যার বিচার তো এটা কয়েকটা বিষয়ের উপরে গণহত্যা সবাই দেখেছে, 2টা একসঙ্গে চলতে হবে। কিন্তু এইটা এইবারে সরকার যেন থামিয়ে রাখছেন। আরেকটা বিষয় এখানে আমি জানতে চাই, এটা এই দাবি আছে, যুদ্ধ অপরাধ, মানবতার অপরাধের ট্রাইব্যুনালের এই যে তদন্ত চলছে, কবে রিপোর্ট দেবে, কবে বিচার শুরু হবে? বাংলাদেশের মানুষ তো জানতে চায়। এটা কি ওনারা চলে যাওয়ার পর? এটাগুলো একটা দিক। আরেকটা দিক হলো, দেখেন এই বিচার করার জন্যই হয়তো ওনারা সময় নিচ্ছেন একটু। আমি আরেকটা দিক দেখি, দেখেন এই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, মানে তত্ত্বাবধায়ক সরকারও না, আবার গণঅভ্যুত্থানের সরকারও না। খেয়াল করেন, গণঅভ্যুত্থানের সরকার হলে আরেক রকম হবে। গণঅভ্যুত্থানের সরকার যেটা বিপ্লবী সরকার, সেটা চলবে বিপ্লবী বিধিমালা দ্বারা। এই সরকার কিন্তু সংবিধান ও আইন দ্বারা চলছে। তার সংবিধান এবং আইন দ্বারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না।
তাহলে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এরা কিন্তু রাজনৈতিক সরকার না, জনগণের ম্যান্ডেট নাই, কিন্তু একটা ম্যান্ডেট আছে, গণ-অভ্যুত্থান একটা ম্যান্ডেট, কিন্তু তার তো গণ-অভ্যুত্থানের সরকার করে নাই। ফলে এই জায়গায় এই সরকারের নীতি নির্ধারণী কাজের ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকবে। এই যে আজকে আমলারা সমাবেশ করছে, তারা সমাবেশ করছে, তারা সমাবেশ করছে, কিছু বিষয় আছে যেগুলো রাজনৈতিক সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। এবং তারা তো সেনাবাহিনীর সরকার না যে লাঠি এবং বন্দুক দেখায় তাদেরকে দমন করবে, সেটা তো ফলে তাদের তো যেহেতু তারা রেগুলার আইন শৃঙ্খলাই তো তারা যেহেতু একটা নরম সরকার, দুর্বল সরকার হিসেবে পরিচিত পাইছে, ফলে যে জায়গায় পারে, ওই যে হাবিব ভাই বললেন ছাত্ররা ঢুকে যায় সচিবালয়ে, আজহার ঢুকে যায় সচিবালয়ে, হ্যাঁ, তাদের এইভাবে ব্যবস্থাপনা নাই। ফলে এই সব ব্যবস্থাপনার ত্রুটি যেহেতু আছে, সংস্কারের যেসব সংস্কার আমাদের দরকার আছে, আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, আমাদের আইন কানুন বিধিবিধানের অত্যন্ত সংস্কারের দরকার আছে, কিন্তু এটা অনগত কাল ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা নির্দিষ্ট মেয়াদকাল দিয়ে নির্বাচনের রূপরেখা যেটা দিয়েছেন, এটাকে আরেকটু সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছেন, আরেকটু সুনির্দিষ্ট করতে হবে। কিন্তু সরকার কখনো নির্বাচনের তারিখ ঘোষণা করে না, এটা ইলেকশন কমিশনকে তারা অনুরোধ করবে, ইলেকশন কমিশন যে আমরা প্রস্তুত। ইতিমধ্যে দেখেন সংবিধান লঙ্ঘন হয়ে গেছে। আমি যদি এটাকে সংবিধানের সরকার ধরি, আমি কি সরকার ধরবো? সংবিধানের সরকার ধরবো না গণ-অভ্যুত্থানের সরকার ধরবো? সংবিধানের সরকার ধরলে সংবিধান লঙ্ঘন হয়ে গেছে, 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার বিধান, এটা হয় না। এরকম অনেক বিষয়বস্তু আছে যেগুলোর হয়তো আগামী সংসদ, খেয়াল করেন, আগামী সংসদ এটাকে অনুমোদন দিবে। তাহলে এই সরকারের যারা এই সরকারের যুক্ত, তাদের একটা জাতীয় ঐক্য দরকার। এইখানে ঐক্য বিনষ্ট করার চেষ্টা যারাই করবে, এটা বিএনপি করুক, জামাত করুক, ছাত্ররা করুক, এরা জাতির কাছে দায়ী থাকবে, সামনের দিকে জাতির কাছে দায়ী থাকবেন। আমাদের তারেক রহমান বিএনপি চেয়ারপারসন, উনি জাতীয় সরকারের একটা প্রস্তাবনা দিয়েছেন। আমি শেষ করে এই কথা দিয়ে, বাংলাদেশের এই যে দুরবস্থা, এই যে অর্থনৈতিক দুরবস্থা, এই যে প্রাতিষ্ঠানিক সংকট, আইন বিধিবিধানের সংকট, এর জন্য একটা দীর্ঘকালের জন্য একটা জাতীয় সরকার দরকার। এই জাতীয় সরকারই একমাত্র পারে দেশটাকে ভালোভাবে গঠন করা এবং ফ্যাসিবাদকে রুখে দেওয়া। ওকে, ধন্যবাদ। আমরা হাতের সময় আমরা শেষ হয়ে গেছে, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরও আলোচনা করতে পারবো এইসব বিষয় নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ের আয়োজন। বাতাসের তাপমাত্রা কমে এসেছে, দেশের প্রায় সব এলাকায় শীত নেমেছে। এ সময় শিশু এবং বৃদ্ধদের অসুস্থ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এ ব্যাপারে সবাইকে সাবধানতা অবলম্বন করা ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।